আসসালামু আলাইকুম। হালকিনস্টাইন স্কুলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। তোমাদের আইসিটি বইয়ের ক্লাস 8 এর আইসিটি বইয়ের যে সেকেন্ড চ্যাপ্টারটা রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক, এটা নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন হবে এবং এটা কিন্তু মোটামুটি একটা ব্রড ডিসকাশন হবে, যাতে নেটওয়ার্ক সম্পর্কে তোমাদের সম্পূর্ণ রকমের কনসেপ্ট ক্লিয়ার থাকে। নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক কোথা থেকে আসলো, নেটওয়ার্কের মানে কি, কীরকম নেটওয়ার্ক হইতে পারে, নেটওয়ার্ক কিভাবে তৈরি হয়, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা যারা এই ক্লাস 8-এর আইসিটির প্রথম চ্যাপ্টারটা এখনও দেখোনি, ওই ক্লাসটা দেখে আসো। ওইটা তোমাদের তুহিন ভাইয়া নিয়েছে। আমি দ্বিতীয় চ্যাপ্টার নিচ্ছি, সাদিদ, তোমরা সবাই হয়তো চিনো। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাস আউটলাইন দেখার মাধ্যমে আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। ক্লাস আউটলাইন নিয়ে যদি কথাই বলতে হয়, তাহলে আমরা সবগুলা ক্লাসকেই কিছু পার্ট পার্ট করে সাজাই, যাতে ক্লাসের একটা সুন্দর আউটলাইন তৈরি হয়, যেটা কিনা ক্লাসের পড়া মনে রাখতে আমাদের সকলকে সহযোগিতা করে। দেখো, এইখানে আমরা প্রথমে কনসেপ্ট যেগুলো আছে, যে সকল টপিক ইন্ট্রোডিউসড হয়েছে, সেগুলোর কনসেপ্ট খুব ভালো করে শিখব এবং পরবর্তীতে আমরা যে কাজটা করব সেইটা হচ্ছে এক্সারসাইজ সলভ। অর্থাৎ আমাদের আইসিটি বইয়ের লাস্টে কিছু এমসিকিউ থাকে, সেই এমসিকিউগুলো আমরা সলভ করব আমাদের এই যে এতক্ষণ ধরে যে কনসেপ্টগুলো শিখেছি সেই কনসেপ্ট শেখার পরে যে নলেজটা হয়েছে সেই নলেজ দিয়ে। তাহলে চলো দেরি না করে আমরা এই অধ্যায় শিখে আমার কি কি লাভ হবে সেই সকল শিখন ফল দেখে ফেলি। কম্পিউটার নেটওয়ার্ক, এইটা শেখার মাধ্যমে তোমার যে সকল লাভ হবে এর মধ্যে অন্যতম একটা হচ্ছে, তুমি এখন যে কোনো একটা কম্পিউটার নেটওয়ার্ক এটা কিভাবে তৈরি হয়েছে সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারো। অর্থাৎ তোমার বাসায় যে রাউটার রয়েছে সেই রাউটারটা কিভাবে একটা নেটওয়ার্ক তৈরি করলো, এবং এই রাউটারটা যেই রাউটারের সাথে কানেক্টেড সেই রাউটারটা কিভাবে একটা নেটওয়ার্ক তৈরি করলো, এইভাবে আস্তে 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 পুরো ইন্টারনেটটা কিভাবে তৈরি হইলো, এই সম্পর্কে কিন্তু তুমি একটা খুবই ভালো রকমের আইডিয়া পেয়ে যাবা। দ্বিতীয়ত হচ্ছে, কম্পিউটার নেটওয়ার্কের আন্ডারে যে সকল ডিভাইসগুলো রয়েছে সেই সকল ডিভাইসের কাজ, বর্ণনা, পরিচয় সম্পর্কে কিন্তু তুমি জানতে পারবা। সো এই দুইটা বিষয় হচ্ছে আমাদের কি এই অধ্যায়ের মূল শিখন ফল, বা আমার আসলে শিখার কারণ কি, বা শিখা আমার কী লাভ হবে। তাহলে চলো দেরি না করে আমরা আজকে আমাদের পড়াশোনা শুরু করে দেই আমাদের মূল বইয়ে ঢোকার মাধ্যমে। যেহেতু আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে নেটওয়ার্ক নিয়ে, তাহলে প্রথমেই নেটওয়ার্ক শব্দটার মানে কি, নেটওয়ার্ক কই থেকে আসলো, নেটওয়ার্কের কি কি বিস্তৃত ধারণা আছে, এই সকল সম্পর্কে আমাদের জানা দরকার। তাই জন্যই আমাদের প্রথম যে পার্টটা আছে এই অধ্যায়ের, অথবা আমাদের বইয়ের অষ্টম পাঠ, নেটওয়ার্কের ধারণা। ঠিক আছে, তো নেটওয়ার্ক কি জিনিস ভাইয়া? দেখো, আমি যদি ইংরেজিতে নেটওয়ার্ক লিখি তাহলে এটাকে মোটামুটি দুইটা পার্টে আমি আলাদা আলাদা করে লিখতে পারবো। সেই দুইটা পার্ট কি কি ভাইয়া? একটা হচ্ছে নেট, আরেকটা হচ্ছে ওয়ার্ক। ঠিক আছে, তার মানে নেটওয়ার্কের মধ্যে আসলে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে নেট, আরেকটা হচ্ছে ওয়ার্ড। আচ্ছা, নেট মানে কি ভাইয়া? তোমরা সবাই জানো যে নেট মানে হচ্ছে জাল, তাই না? নেট মানে হচ্ছে জাল, বা যেটা দিয়ে আসলে মাছ ধরে সেটাকে আমরা ফিশিং নেট বলি, বা মাছ ধরার জাল বলতেছি। অন্যদিকে ওয়ার্ক মানেও তোমরা সবাই জানো, ওয়ার্ক মানে হচ্ছে কাজ। তাহলে জাল আর কাজ এই দুইটা ভাইয়া কেমনে একত্রিত হইল? ঠিক আছে, জাল আর কাজ এই দুইটা একত্রিত হইল কিভাবে? দেখো, নেটওয়ার্কের ধারণাটা আসছে অনেকটা জালের থেকেই। কিভাবে ভাইয়া? দেখো, একটা জালে কি হয়, একটা জালের সকল পার্টগুলো একে অপরের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কানেক্টেড থাকে, তাই না? তুমি দেখো, একটা জালের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অবশ্যই যে কোনো নির্দিষ্ট দুইটা পয়েন্টের মাঝে তুমি একটা পথ খুঁজে পাবা। তাহলে জালে এরকম একটা পয়েন্ট এবং আরেকটা পয়েন্ট অলওয়েজ কি থাকে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কানেক্টেড থাকে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি একটা জালের কনসেপ্ট পাইতেছি যে নেটওয়ার্কেও তার মানে কি থাকবে, দুইটা ডিভাইস যে নেটওয়ার্কে কানেক্টেড থাকবে তাদের মধ্যে অবশ্যই কোনো না কোনো কমিউনিকেশন হয়ে থাকবে, যেটা কিনা জালের মতো।
ঠিক আছে, তাহলে জালের ব্যাপারটা কি আমাদের ক্লিয়ার হইলো যে জাল কেন বলতেছি। ওকে, এইবার হচ্ছে কাজ বা ওয়ার্ক কই থেকে আসলো ভাইয়া। ওয়ার্কটা আসছে হচ্ছে এই যে সবগুলা ডিভাইস একসাথে থেকে কাজ করতেছে, এই বিষয়টাকেই আমরা এক্সিকিউশন পর্যায়ে যেহেতু নিয়ে যেতে পারছি, এই জন্যই এটাকে ওয়ার্ক বলা হচ্ছে। তাহলে নেটওয়ার্ক মানে হচ্ছে অনেকগুলা ডিভাইস একসাথে কানেক্টেড থেকে কাজ করবে। আমি আবার বলি, অনেকগুলা ডিভাইস একসাথে কানেক্টেড থেকে কাজ করবে। এখন ভাইয়া কী কাজ করবে? তারা কমিউনিকেশন করতে পারে অথবা রিসোর্স শেয়ার করতে পারে। তাহলে কি কি করবে ভাইয়া? তারা হয় কমিউনিকেশন করবে, আর না হয় রিসোর্স শেয়ার করবে। এই দুইটা জিনিসের একটাই করবে। তাহলে নেটওয়ার্ক কিভাবে আসলো সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে। এইবার এটা তো হচ্ছে নেটওয়ার্ক শব্দটাকে বিশ্লেষণের মাধ্যমে কিছু জিনিস আইডিয়া করে। এইবার নেটওয়ার্কের মেইন কনসেপ্টটা আমি চিন্তা করি। দেখো, যখন সেমিকন্ডাক্টর আসলো, সেমিকন্ডাক্টর আসার পরবর্তীতে যখন আমরা প্রসেসর তৈরি করতে পারলাম, যেটা কিনা খুবই ছোট এবং এফিশিয়েন্ট, তখন কিন্তু আস্তে আস্তে কম্পিউটারের পরিমাণ বৃদ্ধি পাইল। আগে কিন্তু ওয়ার্ল্ডে খুবই হাতে গোনা সংখ্যক কম্পিউটার ছিল, এখন কিন্তু হাজার হাজার কোটি কোটি কম্পিউটার হয়ে গেছে। তাহলে এই যে আমার কম্পিউটারের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকলো, তখন একটা নতুন সমস্যার উদ্ভব হইল। আর সমস্যা থাকলে সেটার কি থাকে? সমাধান থাকবেই। আচ্ছা, তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হলো, এখন কম্পিউটারের পরিমাণ যখন বাড়ছে, তখন কম্পিউটারের কি করা দরকার হচ্ছে? ডেটা প্রসেসিং করা দরকার হচ্ছে। তার মানে কম্পিউটারে প্রসেসড ডেটার পরিমাণও বাড়তেছে। এবং এরকম একটা ল্যাবে কম্পিউটার এরকম ডেটা প্রসেস করার পরে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নেওয়ার জন্য কোনো এফিশিয়েন্ট সিস্টেম ছিল না। অর্থাৎ আমি একটা ডাটা, সেই ডাটাটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নিয়ে যাব, এইটার কোনো এফিশিয়েন্ট সিস্টেম আগে ছিল না। তো বিজ্ঞানীরা বা সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার যেটাই বলো না কেন, ওনারা ব্যাপারটা উপলব্ধি করতে পারলেন এবং সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয় নিয়ে কাজ চালাতে লাগলেন। এবং পরবর্তীতে ওনারা দেখলেন যে আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করতে পারি, যেই সিস্টেমের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কি করা যাবে? ডেটা ট্রান্সফার করা যাবে। তাহলে এই যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন বা রিসোর্স শেয়ারিং বা কমিউনিকেশনের যে ব্যাপারটা আসলো, এইখান থেকেই হচ্ছে নেটওয়ার্কের ধারণার উৎপত্তি। তুমি কখনোই নেটওয়ার্ক তৈরি করতে পারবা না যদি না অ্যাটলিস্ট দুইটা ডিভাইস থাকে। তার মানে এই যে দুইটা ডিভাইসের যখন ডাটা কমিউনিকেশন হচ্ছে, তখনই হচ্ছে নেটওয়ার্কের উদ্ভব হইল। তাহলে নেটওয়ার্কের ধারণাটা তোমরা বুঝতে পারলা? নেটওয়ার্ক কিভাবে আসলো? নেটওয়ার্ক হচ্ছে দুইটা কম্পিউটারের মধ্যে ডাটা কমিউনিকেশন করার জন্যই আসলে নেটওয়ার্কের উৎপত্তি হইল। এই গেল হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। এইবার আসো আমরা পরবর্তী ধাপে চলে যাই, যে এইটা পরবর্তীতে আরও বাড়লো কিভাবে। এখন তারা যখন এরকম একটা সিস্টেম ডেভেলপ করলেন যেটা কিনা দুইটা কম্পিউটারের মধ্যে ডাটা ট্রান্সফার করতে পারে, তখন তারা চিন্তা করলেন যেহেতু দুইটার মধ্যেই পারছি, তাহলে আরও কেন বেশি নয়? অর্থাৎ আমি যদি 10টা কম্পিউটার নিয়ে কাজ করি, তখন তো আমার 10টার মধ্যেই ডাটা ট্রান্সফার প্রয়োজন। তাহলে আমাকে এমন একটা সিস্টেম বানাইতে হবে যেটার মাধ্যমে আমি অনেকগুলা ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান করতে পারবো। এবং এই যে সিস্টেমটা বানানোর সময় তারা নানা রকমের টপোলজি সিস্টেম বের করলেন, যেটা একটা সিস্টেম বের হয়নি, অনেকগুলো সিস্টেমই বের হয়েছে। তাহলে নেটওয়ার্কের ধারণার সাথে নতুন একটা শব্দ বললাম, সেটা হচ্ছে টপোলজি। এই টপোলজি বিষয়টা কিন্তু কানেক্টেড। তাহলে নেটওয়ার্ক সম্পর্কে তোমরা একটা ধারণা পাইলা। নেটওয়ার্ক হচ্ছে অনেকগুলো কম্পিউটার যখন একে অপরের সাথে যুক্ত হয়ে ডাটা ট্রান্সমিশন করতেছে অথবা রিসোর্স শেয়ার করতেছে, তখন ওই পুরা সিস্টেমটাকে একটা কম্পিউটার নেটওয়ার্ক বলা হচ্ছে। এটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের
ধারণা। দেখো এইখানে তোমার বইয়ে কিন্তু এই বিষয়গুলাই বলা হয়েছে। দেখো এইখানে অনেকগুলা কম্পিউটার, এইটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার এবং এইটাও একটা কম্পিউটার, এটা হচ্ছে একটা সার্ভার। ঠিক আছে, সার্ভার অবশ্যই একটা কম্পিউটার। ওকে, তাহলে এই যে অনেকগুলা কম্পিউটার, এরা কি একে অপরের সাথে যুক্ত হয়েছে, এবং এই যে যুক্তটা হয়েছে এটা হচ্ছে সুইচের মাধ্যমে, সুইচ এবং তারের মাধ্যমে যুক্ত হয়েছে। ঠিক আছে, এই যে যে সুইচের মাধ্যমে যুক্ত হইল, যুক্ত হওয়ার ফলে তাদের কি হয়েছে, তারা একে অপরের মধ্যে ডাটা আদান প্রদান করতে পারতেছে। অথবা এই যে দেখো এই সার্ভারের সাথে যে প্রিন্টারটা কানেক্টেড, এই প্রিন্টারটাকে আমরা একটা রিসোর্স বলতে পারি। এই রিসোর্সটা কিন্তু এই সার্ভারের মাধ্যমে তিনটা কম্পিউটারই অ্যাক্সেস করার সুযোগ আছে, তিনটা কম্পিউটারে অ্যাক্সেস করার সুযোগ আছে, অর্থাৎ তারা রিসোর্স শেয়ারিং করতেছে। এই যে যে সিস্টেমটা তৈরি হইল, এটাকে আমরা একটা কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারতেছি। ঠিক আছে, তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কি জিনিস সেটা সম্পর্কে কিন্তু একটা ভালো আইডিয়া আমাদের হয়ে গিয়েছে। এখন যখন কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে কথা বলবো, তখন আমাদের কিছু টার্ম সম্পর্কে জানা দরকার। এর মধ্যে একটা হচ্ছে সেন্ডার, সেন্ডার রিসিভার, সার্ভার, ক্লায়েন্ট। এই টার্মগুলো সম্পর্কে কিন্তু আমাদের আগে জানতে হবে। তাহলে সেন্ডার, রিসিভার, সার্ভার, ক্লায়েন্ট এগুলো কি জিনিস ভাইয়া? যখন দুই বা ততোধিক, দুই বা ততোধিক মানে দুই বা দুইয়ের বেশি কম্পিউটার একটা নেটওয়ার্কে কানেক্টেড থাকে, তখন তারা কি করে ভাইয়া? তখন তারা ডাটা কমিউনিকেশন করে, এবং এই ডাটা কমিউনিকেশনের সময় তারা হচ্ছে বিভিন্ন ফ্রেম বা ডাটা বা প্যাকেট পাঠায়। ঠিক আছে, তো এই যে যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যখন ডাটা পাঠানো হচ্ছে, তখন যার থেকে ডাটা যাচ্ছে তাকে বলা হচ্ছে সেন্ডার, এবং যে ডাটা রিসিভ করতেছে তাকে বলা হচ্ছে রিসিভার। তাহলে যে ডাটা সেন্ড করতেছে তাকে বলা হয় সেন্ডার, যে ডাটা রিসিভ করতেছে তাকে বলা হয় রিসিভার। অর্থাৎ একই কম্পিউটার কানেকশনের মধ্যে একটা কম্পিউটার একই সাথে সেন্ডার এবং রিসিভার দুইটাই হইতে পারে। যেমন কি ধরো আমি আর তুমি দুইটা কম্পিউটারের সামনাসামনি বসা। এখন আমি ধরো তোমাকে একটা প্রথমে মেসেজ দিলাম যে হাই, যখন আমি হাইটা লিখলাম তখন আমি হচ্ছি সেন্ডার আর তুমি হচ্ছ রিসিভার। ঠিক আছে, আবার তুমি যখন আমাকে হ্যালো লিখতেছো তখন তুমি হচ্ছে সেন্ড করতেছো, তাহলে তুমি তখন হচ্ছে সেন্ডার এবং আমি হচ্ছে তখন রিসিভার। অর্থাৎ একটা নেটওয়ার্কের মধ্যে একই কম্পিউটার একই সাথে সেন্ডার এবং রিসিভার দুইটাই হইতে পারে। এটা ডিপেন্ড করতেছে আমি কোন সিনারিওর কথা চিন্তা করতেছি সেইটার উপরে। তাহলে সেন্ডার এবং রিসিভার এই দুইটা জিনিস কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছে। এই দুইটা জিনিস আমি এখন বুঝি। এখন আসো সার্ভার আর ক্লায়েন্ট। দেখো সার্ভার আর ক্লায়েন্ট এই দুইটার জন্য আমাকে আগে বুঝতে হবে যে সার্ভারের আসলে পারপাস কি। দেখো নামই বলতেছে সার্ভার, অর্থাৎ যে সার্ভ করে। সে কি সার্ভ করে? সে হচ্ছে ডাটা সার্ভ করে। তার মানে একটা সার্ভারের প্রধান কাজ হচ্ছে ডাটা সার্ভ করা বা রিসোর্স সার্ভ করা। তার মানে সার্ভারের কাজই হচ্ছে সে সারাদিন ডাটা সার্ভ করবে। কার কাছে সার্ভ করবে? ক্লায়েন্টের কাছে সার্ভ করবে। তার মানে এই ক্ষেত্রে প্রথমে ক্লায়েন্ট কি করে? ক্লায়েন্ট হচ্ছে তুমি আমি, যে কোনো কম্পিউটার। ঠিক আছে, যে কোনো কম্পিউটার সে যখন কোনো একটা ডাটা সার্ভারের কাছ থেকে অ্যাক্সেস করতে চায় তখন সে প্রথমে রিকোয়েস্ট পাঠায় একটা। ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট প্রথমে হচ্ছে সার্ভারকে একটা রিকোয়েস্ট সেন্ড করে। ঠিক আছে, একটা রিকোয়েস্ট পাঠায় যে আমি এই ফাইলটা অ্যাক্সেস করতে চাচ্ছি, এবং যখন সে রিকোয়েস্টটা পাঠায় তখন কিন্তু সে হচ্ছে সেন্ডার এবং সে হচ্ছে রিসিভার। সে রিকোয়েস্টটা রিসিভ করলো, রিসিভ করার পরে সে দেখলো যে হ্যাঁ এই কম্পিউটারটাকে ট্রাস্ট করা যায়, এ হচ্ছে আমার নেটওয়ার্কের কম্পিউটার, তাহলে আমি তাকে এই ফাইলটা দিতে পারি। যখন সে এই রিকোয়েস্টটা ভেরিফিকেশন করার মাধ্যমে ভেরিফাই করলো, তখন সে হচ্ছে ওই যে যে ফাইলটা রিকোয়েস্ট করছে সে হচ্ছে তখন ওই ফাইলটা ক্লায়েন্টকে পাঠায় দেয়। তাহলে এই জায়গায় যে হচ্ছে ডাটাটা রিকোয়েস্ট করতেছে সে হচ্ছে ক্লায়েন্ট, আর যে হচ্ছে ডাটাটা সার্ভ করতেছে সে হচ্ছে সার্ভার। তাহলে ক্লায়েন্ট এবং সার্ভার সম্পর্কে কিন্তু আমি একটা পরিপূর্ণ আইডিয়া পেয়ে গিয়েছি, এবং তোমার বইয়ে দেখো এই সকল কথাগুলোই লেখা আছে। এই যে দেখো এইখানে তোমার এইখানে কিন্তু এই কথাগুলোই লেখা আছে। এখন আসো যে মিডিয়া, তাহলে মিডিয়া কি?
মিডিয়া হচ্ছে যেই জিনিসগুলোর মাধ্যমে আমরা নেটওয়ার্কে কানেক্টেড থাকতেছি সেই জিনিসগুলোকেই বলা হচ্ছে মিডিয়া। তাহলে এর মধ্যে কি কি আছে দেখো, দুইটা কম্পিউটারকে আমি যখন একটার সাথে আরেকটার সংযোগ দিতে চাবো তখন আমার অনেকগুলো জিনিস দরকার। এর মধ্যে অন্যতম প্রথম জিনিস হচ্ছে এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি জিনিস ভাই? এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কম্পিউটারের মাদারবোর্ডের সাথে সংযুক্ত একটা কার্ড, যেই কার্ডের মাধ্যমে কম্পিউটার কোনো নেটওয়ার্ক সিগন্যালকে একবারে তার প্রসেসিং ইউনিটে পাঠায় দেয়। ঠিক আছে, তাহলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কি জিনিস সেটা কিন্তু আমি একটা আইডিয়া পেলাম। এটা অনেক ক্ষেত্রেই RJ45 পোর্ট বা আমরা ল্যান কেবল যে কথাটা বলি ওই ল্যান কেবলের পোর্ট থাকে ওই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে। কিছু কিছু ক্ষেত্রে ল্যাপটপে দেখা যায় সেইখানে ল্যান কেবলের পাশাপাশি আরও একটা কার্ড থাকে যেটা কিনা ওয়াইফাই বা ওইখানে হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ঠিক আছে, তাহলে এনআইসি এক নাম্বার গেল। দুই নাম্বার হচ্ছে অনেক সময় আমরা এই যে দুইটা কম্পিউটারে যে দুইটা পোর্ট আছে এই দুইটা পোর্টে তার লাগানোর মাধ্যমেই কিন্তু আমরা নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারি। সেই ক্ষেত্রে এইটাকে কি বলা হচ্ছে ভাইয়া? এইটাকে বলা হচ্ছে একটা ওয়্যার মিডিয়াম। ঠিক আছে, এই ক্ষেত্রে এখানে ওয়্যারটা হচ্ছে একটা মিডিয়াম, যেই তারের মাধ্যমে আমি দুইটা নেটওয়ার্ক ইন্টারফেসে কানেক্টেড হইলাম বা দুইটা কম্পিউটারের নেটওয়ার্ক ইন্টারফেসে কানেক্টেড হইলাম, ওইখানে ওয়্যারটাও একটা মিডিয়াম হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই সাথে 10 থেকে 15টা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকতে হয়, তখন আমরা মধ্যবর্তী আরেকটা ডিভাইস ইউজ করি, যেই ডিভাইসটাকে কি হইতে পারে সেটা হয় সুইচ হবে না হলে হাব হবে। এখন আসলে আর হাব ইউজ করা হয় না, এখন খালি সুইচই ইউজ করা হয়। তার মানে সুইচের কাজ হচ্ছে সে একটা ভায়া বা মিডিয়াম, সে একটা ভায়া বা মিডলম্যান। সেই মিডলম্যানটা কি করতেছে? সে অনেকগুলা কম্পিউটারকে একে অপরের সাথে কানেকশন করায় দিতেছে। ঠিক আছে, অনেকগুলা কম্পিউটারকে একে অপরের সাথে কানেকশন করা দিতেছে, অর্থাৎ সবগুলা কম্পিউটারই আলটিমেটলি আমার সুইচে কানেক্টেড। ঠিক আছে, আলটিমেটলি সে হচ্ছে সুইচে কানেক্টেড। এবং এইখানে একটা কম্পিউটার যখন আরেকটা কম্পিউটারের সাথে ডাটা কানেকশন করতে চায় তখন সে প্রথমে সুইচকে বলে, সুইচ পরে সেই ডাটাটাকে রাউট করে এখানে পাঠায় দেয়। তাহলে এই গেল হচ্ছে একটা সুইচ। এবং আরও একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে রাউটার। ঠিক আছে, রাউটার হচ্ছে সুইচের পরবর্তী ধাপ, যে একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কের সংযোগ ঘটাচ্ছে হচ্ছে রাউটার। ঠিক আছে, রাউটার হচ্ছে ডেটা রাউট করে দেয়। ওকে, তাহলে এইখানে কিন্তু এই বিষয়গুলাই তোমার হচ্ছে বলা হয়েছে। এইবার দেখো এখানে রিসোর্স সম্পর্কে বলা হয়েছে। দেখো রিসোর্স কি? আমি যেই সকল জিনিস ডাটা কমিউনিকেশনের সময় শেয়ার করতেছি সেই সকল জিনিসকেই বলা হচ্ছে রিসোর্স। ঠিক আছে, আচ্ছা রিসোর্স। এরপরে কি? এরপরে হচ্ছে প্রোটোকল। প্রোটোকল হচ্ছে একটা নির্দিষ্ট পদ্ধতি বা নিয়ম, যেই নিয়ম ফলো করে আমি ডাটা ট্রান্সমিশন করতেছি। কেন এই নিয়মগুলো বানানো হয়েছে? যাতে ডাটা ট্রান্সমিশনগুলো সিকিউরড হয়, অর্থাৎ তোমার গোপন তথ্য যাতে অন্য কেউ সহজে অ্যাক্সেস করতে না পারে, অথবা আনওয়ান্টেড অ্যাক্সেস যাতে কেউ না নিতে পারে। যেই অ্যাক্সেসটা আমি চাচ্ছি না কেউ নেক, সেই অ্যাক্সেসটা যাতে অন্য কেউ নিতে না পারে, এর জন্যই হচ্ছে নির্দিষ্ট কিছু প্রোটোকল তৈরি করা হয়েছে। প্রোটোকল মানে হচ্ছে নিয়ম, তাই এই জিনিসগুলো তৈরি করা হয়েছে যাতে তোমার ডাটাটা আর কেউ অ্যাক্সেস না করতে পারে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি বিষয়। এবার অবশ্যই দেখো তোমাদের স্কুলের কম্পিউটারগুলোকে নেটওয়ার্কিংয়ের আওতায় আনার জন্য কি কি রিসোর্সের প্রয়োজন, একটি তালিকা তৈরি করো। তাহলে এইখানে আমরা অনেকগুলো নতুন সম্পর্কে জেনেছি, এর মধ্যে একটা সম্পর্কে আমি কথা বলে নিই, সেটা হচ্ছে HTTP। এই জিনিসটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এই প্রোটোকলের মাধ্যমে হাইপার টেক্সট ট্রান্সফার করা হয়। এখন হাইপার টেক্সট কি জিনিস? এই জিনিসটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে HTML সম্পর্কে জানতে হবে। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেই ল্যাঙ্গুয়েজের সাহায্যে হাইপার টেক্সট মার্কআপ করা হয়
সেই ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে HTML, অর্থাৎ HTML দিয়ে লেখা কোড এই এই প্রোটোকলের মাধ্যমে ট্রান্সফার করা হয়। ঠিক আছে, এতটুকু বুঝলেই তোমার আলটিমেটলি এখন হয়ে যাচ্ছে। ঠিক আছে, HTML এর মাধ্যমে লেখা কোডগুলোকে হাইপার টেক্সট বলা হয়। ওই কোডগুলো যখন আমি ট্রান্সফার করব তখন যেই প্রোটোকলটা ইউজ করা হচ্ছে সেই জিনিসটাকে বলা হচ্ছে HTTP। এবং তুমি যখন ব্রাউজ করো তখন ব্রাউজারে দেখবা উপরে লেখা থাকে HTTP, ব্যাপারটা এরকম লেখা থাকে, দেখো HTTP, তারপরে এরকম দিয়ে // www ডট তারপরে কি google.com। ব্যাপারটা কিন্তু এরকম, এই www ডটের আগে এই জিনিসটা থাকে। এই জিনিসটাই মানে হচ্ছে যে তুমি এই প্রোটোকল ফলো করে যাবা, এই প্রোটোকল ফলো করে এই ওয়েবসাইটে যাও, এবং এই ওয়েবসাইটের কি আছে, একটা হাইপার টেক্সট আছে, ওই টেক্সটটাই তোমাকে সার্ভার ট্রান্সফার করে দেয়। এবং কোন প্রোটোকলে করে? এই প্রোটোকলে করে। কিন্তু বর্তমানে এইটার একটা আপডেটেড ভার্সন আছে, সেটা হচ্ছে HTTPS। এটার মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। মানে এইটা একটা এনক্রিপশন সিস্টেমের মাধ্যমে যায় যাতে মাঝখান থেকে কেউ তোমার ডাটাটা ইন্টারাপ্ট না করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের দলগত কাজগুলো আমরা করে ফেলবো ইনশাল্লাহ। এখানে আমরা নতুন এখন হচ্ছে ওই যে টপোলজি, মনে আছে তোমাদের টপোলজি সম্পর্কে বলেছিলাম? টপোলজি হচ্ছে একটা নেটওয়ার্ক, সেখানে ডিভাইসগুলো কিভাবে কানেক্টেড আছে, অর্থাৎ ডিভাইসগুলো কিভাবে কানেক্টেড আছে বা যেই সিস্টেমে কানেক্টেড আছে। এখন একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে খালি একভাবেই কানেক্ট হইতে পারতেছে, সেটা হচ্ছে সরাসরি, অথবা আরও একটা ভাবে হইতে পারে যে মিডলম্যান হিসেবে কেউ থাকতেছে। তাহলে দুইটা সিস্টেমে হইতে পারে। কিন্তু যখন আমি অনেকগুলা কম্পিউটার নিয়ে আসব, তখন সেই অনেকগুলা কম্পিউটার নানা রকমভাবে একে অপরের সাথে কানেক্ট থাকতে পারে। এই যে নানা রকমভাবে, এই প্রত্যেকটাকে এক একটা টপোলজি বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি কি টপোলজি সম্পর্কে জানবো? আমরা প্রথমে জানবো হচ্ছে বাস টপোলজি সম্পর্কে। ঠিক আছে, তারপরে জানবো হচ্ছে স্টার টপোলজি সম্পর্কে, তারপরে জানবো হচ্ছে রিং টপোলজি সম্পর্কে, তারপরে জানবো হচ্ছে মেশ টপোলজি সম্পর্কে, তারপরে জানবো হচ্ছে ট্রি টপোলজি সম্পর্কে। ঠিক আছে, তাহলে কয়টা টপোলজি শিখলাম দেখো, একটা হচ্ছে বাস, একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে রিং, একটা হচ্ছে মেশ, আরেকটা কি, আরেকটা হচ্ছে ট্রি। তাহলে মোটামুটি 5টা, আরও একটা থাকতে পারে, পরবর্তীতে যদি আমরা পাই তাহলে সেটা মেনশন করে দিব। তাহলে এই 5টা টপোলজি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যার মধ্যে বাস টপোলজিতে হচ্ছে একটা বাস থাকে। বাস মানে কি? বাস মানে হচ্ছে ভাইয়া রাস্তা। ঠিক আছে, বাস মানে হচ্ছে রাস্তা। তাহলে এই রাস্তার সাথে প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড থাকে। এই বাসটাকে অনেকটা মেরুদণ্ডের স্পাইনাল কর্ডের সাথে তুলনা করা যাইতে পারে। অর্থাৎ এই রকম একটা বাস থাকবে, এই বাসের মধ্যে প্রত্যেকটা ডিভাইস একটা একটা এরকম কানেক্টেড থাকবে। এইখানে একটা কম্পিউটার থাকবে, এইখানে একটা কম্পিউটার থাকবে, এইখানে একটা কম্পিউটার থাকবে, এইখানে একটা কম্পিউটার থাকবে। এবং এই টপোলজির সুবিধা হচ্ছে, এই টপোলজিতে কোনো কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে খালি ওই কম্পিউটারটাই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে, অন্য কোনো কম্পিউটারের উপর কোনো প্রভাব পড়তেছে না। অর্থাৎ এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এইখান থেকে এইখানে ডাটা ট্রান্সমিশনে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা হবে কখন? যখন এই বাসের মধ্যে ঝামেলা হবে। যখন বাসের মধ্যে ঝামেলা হবে তখন কিন্তু কম্পিউটারের একে অপরের মধ্যে যে নেটওয়ার্ক সিস্টেম আছে সেটা কিন্তু পরিপূর্ণভাবে ফল ডাউন করবে। তাহলে এটাই হচ্ছে আমাদের বাস টপোলজি। এরপরে আসো হচ্ছে স্টার টপোলজি সম্পর্কে। তাহলে বাস টপোলজি ব্যাপারটা কি? দেখো, আমরা বাস টপোলজি সম্পর্কে পড়তেছি, তাহলে প্রথমে আমরা বাস টপোলজি সম্পর্কে, বাস টপোলজির চিত্রটা এঁকে ফেলি। বাস টপোলজি কীরকম হবে? বাস টপোলজি এরকম একটা বাস থাকবে, বাসের মধ্যে এরকম এরকম ডিভাইস কানেক্টেড থাকবে। তাহলে এটা 1 2 3 4 5, এবং এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে বাস, আর এগুলো হচ্ছে পিসি বা কম্পিউটার। ঠিক আছে, তাহলে বাস টপোলজির পরে কি, আমরা বাস টপোলজির পরে একটা টপোলজি সম্পর্কে শিখব, সেটা হচ্ছে স্টার টপোলজি। এখন ভাইয়া স্টার টপোলজিটা আসলে আবার কীরকম? স্টার টপোলজিটা আসলে দেখতে অনেকটা স্টারের মতো। ঠিক আছে, এই জন্য এটাকে স্টার টপোলজি বলা হয়। তাহলে স্টার টপোলজি কোনটা ভাইয়া? এইখানে একটা মিডলম্যান থাকে। এই মিডলম্যান কি করে? সবগুলা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে।
ঠিক আছে, সবগুলা কম্পিউটারের সাথে সে হচ্ছে কানেক্টেড আছে। তাহলে এই যে মাঝখানের মিডলম্যান, এই যে মিডলম্যানটা আছে তাকে আমরা লাল কালার দিয়ে দিই। এই যে মিডলম্যানটা আছে তাকে বলা হচ্ছে একটা সেন্ট্রাল সার্ভার। ঠিক আছে, এই জিনিসটাকে তখন একটা ডেডিকেটেড সার্ভার বলা হচ্ছে। কারণ কি, সে হচ্ছে ডাটা সার্ভ করতেছে, কারণ সে একটা কম্পিউটার হইতে পারে, অথবা এমন হইতে পারে যে সে খালি নেটওয়ার্ক কানেকশনগুলো হ্যান্ডেল করতেছে, তখন তাকে বলা হবে সুইচ। ঠিক আছে, এইটা একটা সার্ভার হবে, না হয় একটা সুইচ হবে, যে কোনোটাই হইতে পারে, দুইটাই সম্ভব। এখন এই টপোলজিতে দেখো, এক একটা কম্পিউটার যখন আরেকটা কম্পিউটারের সাথে কানেক্ট হইতে চায় তখন তাকে অবশ্যই সার্ভার বা সুইচের মাধ্যমে যাইতে হবে। এখন এই কম্পিউটারে দেখো, যে কোনো কম্পিউটারই নষ্ট হইলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি সার্ভার বা সুইচটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পরিপূর্ণভাবে নেটওয়ার্কটা অচল হয়ে পড়বে। তাহলে এই টপোলজি ব্যবহারের সুবিধা হচ্ছে যে কোনো নর্মাল কম্পিউটার নষ্ট হইলে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যদি আমার মেইন সার্ভার বা সুইচ নষ্ট হয়ে যায় তাহলে নেটওয়ার্ক অচল হয়ে পড়তেছে। আর একটা বেনিফিট হচ্ছে এই নেটওয়ার্কটা তুলনামূলকভাবে সাশ্রয়ী। ঠিক আছে, এটা বানানোর খরচ তুলনামূলকভাবে সাশ্রয়ী। পরবর্তীতে আসি হচ্ছে রিং টপোলজি। তাহলে রিং টপোলজি কি জিনিস? রিং টপোলজি হচ্ছে এটা রিংয়ের মতো থাকবে। রিং কীরকম থাকে ভাইয়া? রিং থাকে হচ্ছে অনেকটা এইরকম, অর্থাৎ একটার সাথে আরেকটা এরকমভাবে রিংয়ের মতো কানেক্টেড থাকবে। এখন এই টপোলজিটার সমস্যাটা দেখো, এই টপোলজিতে যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায় তাহলে কি হচ্ছে, এই কম্পিউটারটা যখন নষ্ট হয়ে যাবে তখন এই কম্পিউটারটাকে আমরা বাদ দিয়ে দিব, কারণ এটা তো নষ্ট। তখন যদি এইখান থেকে এইখানে ডাটা ট্রান্সফার করতে হয় তখন এইটার থেকে এইটাতে যাবে, এইটার থেকে এইটা, এইটার থেকে এইটা, এইটার থেকে এইটা, অর্থাৎ প্রচুর পরিমাণে ডিলে হচ্ছে। আবার ধরো আরেকটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে, ধরলাম যে আরেকটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তার মানে কি হইলো, তার মানে এইখানে আসলে আর কোনো নেটওয়ার্কই থাকতেছে না, এইখানে দুইটা নেটওয়ার্ক হয়ে যাচ্ছে, এই দুইটা কম্পিউটারের মধ্যে একটা নেটওয়ার্ক আর এই দুইটা কম্পিউটারের মধ্যে একটা নেটওয়ার্ক। তাহলে রিং টপোলজির আসলে অনেক রকমের ফ্ল আছে, এটা নিয়ে তোমাদের বইয়ে বিস্তারিত লেখা আছে, তোমরা হচ্ছে সেটা পড়বা। তাহলে রিং টপোলজি সম্পর্কে পড়লাম, এরপরে কোন টপোলজি আসতেছে ভাইয়া? এরপর আসতেছে হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি নিয়ে যদি বুঝতে চাও তাহলে আমরা হচ্ছে চারটা কম্পিউটার আঁকি এবং প্রত্যেকটা কম্পিউটারের সাথে ইন্ডিভিজুয়ালি কানেক্টেড থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা কম্পিউটারের সাথে ইন্ডিভিজুয়ালি কানেক্টেড থাকবে, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারের থেকে যদি n সংখ্যক কম্পিউটার থাকে তাহলে প্রত্যেকটা কম্পিউটার থেকে n-1 সংখ্যক লাইন বের হবে। এটার মানে কি বলেন ভাইয়া? এখানে কয়টা কম্পিউটার আছে? টোটাল 4টা, তার মানে প্রত্যেকটা থেকে 3টা করে লাইন বের হবে। দেখো এখানে 3টা লাইন বের হয়েছে, এখানে 3টা লাইন বের হয়েছে, এখানে 3টা লাইন বের হয়েছে, এখানে 3টা লাইন বের হয়েছে। তাহলে এটাই হচ্ছে মেশ টপোলজি। তার মানে মেশ টপোলজিতে দেখে মনে হচ্ছে যে এইটা খুবই একটা স্টেবল টপোলজি, কারণ কি এইখানে যে কোনো ডিভাইসই নষ্ট হোক না কেন কোনো ডিপেন্ড করতেছে না কিছুর উপর। ঠিক আছে, তার মানে এইখানে ডিভাইস নষ্ট হইলে এটার উপর কোনো ইফেক্ট ফেলে না, নেটওয়ার্কের উপর কোনো ইফেক্ট ফেলে না। তবে মেশ টপোলজি একটা ঝামেলা হচ্ছে, যখন আমি অনেকগুলা ডিভাইস যোগ করব তখন নেটওয়ার্কটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ব্যয়বহুল হয়ে যায়। তাহলে মেশ টপোলজি খুবই ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল, বড় কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে এটা মোটেও প্র্যাকটিক্যাল না। তাহলে এই গেল হচ্ছে মেশ টপোলজি, এবং এরপরে পড়ব হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজি কীরকম ভাইয়া? ট্রি টপোলজিটা অনেকটা ট্রি এর মতো দেখতে। এইখানে একটা রুট কম্পিউটার থাকে, এই রুট কম্পিউটার দেখা যায় 2 থেকে 3টা আরেকটা কম্পিউটারের সাথে যুক্ত থাকে, 2 থেকে 3টা কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এরপরে এইটাও দেখা যাচ্ছে আরও 2-3টার সাথে যুক্ত আছে। এইরকম বিষয়টা অনেকটা গাছের মতো ছড়িয়ে পড়ে, গাছের ডালপালার মতো নেটওয়ার্কটা ছড়ায় পড়তেছে। ঠিক আছে, গাছের ডালপালার মতো কিন্তু ছড়ায় পড়তেছে। এখন এখানে সমস্যা হচ্ছে যে এইখান থেকে মাঝখানের থেকে যদি কোনো নেটওয়ার্ক ভেঙে পড়ে, অর্থাৎ এইটা যদি নষ্ট হয়ে যায়, এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হচ্ছে, তাহলে
এর নিচে যেই কম্পিউটারগুলো রয়েছে, অর্থাৎ এই মাদার নোডের আন্ডারে যে সকল চাইল্ড নোডগুলো আছে, মাদার আর চাইল্ড কি ভাইয়া, এই যে যে একটা কম্পিউটার এইখান থেকে যে দুইটা বের হয়েছে, এই দুইটাকে বলা হয় চাইল্ড। এই দুইটাকে কি বলা হচ্ছে? চাইল্ড। আর এইটাকে কি বলা হচ্ছে? মাদার। ঠিক আছে, এর আন্ডারে যেগুলো আছে ওগুলাও চাইল্ড। ঠিক আছে, ওগুলাও চাইল্ড কিন্তু গ্র্যান্ড চাইল্ড আর কি। ঠিক আছে, তাইলে এই যে মাদারের আন্ডারে যে সকল চিলড্রেনগুলো আছে, চিলড্রেন কম্পিউটারগুলো আছে, সেগুলো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেগুলো কোনোভাবেই আর এই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারতেছে না। তবে তবে এখানে একটা কথা আছে, তবে এই যে এতটুক মিলে, সরি, তবে এই যে এতটুক মিলে একটা নতুন নেটওয়ার্ক তৈরি হবে এবং এতটুক মিলে একটা নতুন নেটওয়ার্ক তৈরি হবে। তাহলে ট্রি টপোলজির সমস্যা কি? ওই যে ওইটাই, যে মাঝখান থেকে একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হয়ে যায়? অনেক বড় ধরনের একটা সমস্যা হয়ে যায়। আচ্ছা, এইবার হচ্ছে আমরা নেটওয়ার্কের বিভিন্ন রকমের প্রকারভেদ সম্পর্কে জানব। একটা হচ্ছে প্যান, ল্যান, ওয়ান, ম্যান, এই চারটা সম্পর্কে জানব। ল্যান, ল্যান এটা, তারপরে প্যান, তারপরে ওয়ান, আরেকটা হচ্ছে ম্যান। ঠিক আছে, আচ্ছা, তাহলে ল্যান কি? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তুমি যে নেটওয়ার্কটা লোকালি ব্যবহার করার জন্য তৈরি করবা সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেমন কি? যেমন উদাহরণ হচ্ছে তোমার বাসায় যে নেটওয়ার্কটা তৈরি করবা সেটা হচ্ছে এক ধরনের লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এরপরে কি প্যান? প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তুমি নিজে পার্সোনালি যেটা ব্যবহার করবা ওইটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তোমার পার্সোনাল, একবারে একান্ত। ঠিক আছে, তুমি একাই ইউজ করবা, আর কেউ ইউজ করতেছে না, এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে WAN, ওয়ান, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা অনেক বৃহৎভাবে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে ম্যান, মেট্রোপলিটন নেটওয়ার্ক, এরিয়া নেটওয়ার্ক। তার মানে মেট্রোপলিটন মানে কি? একটা শহর বা একটা নির্দিষ্ট মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে সেটা। অ্যান্ড ওয়াইড হচ্ছে অনেকগুলা ম্যান নিয়ে যেটা তৈরি হচ্ছে। এটা সিরিয়ালটা যদি আমি বলি তাহলে সিরিয়াল অনুযায়ী সবচেয়ে ছোট হচ্ছে প্যান, এরপরে সবচেয়ে বড় হচ্ছে ল্যান, এরপরে ম্যান, এরপরে ওয়ান। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, ধরো তোমার বাসায় চারজন ফ্যামিলি মেম্বার আছে এবং সবারই প্রত্যেকের একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আছে। অর্থাৎ তারা পার্সোনালি যে সকল ডিভাইসগুলো ব্যবহার করেন ওই ডিভাইসগুলোর মধ্যে এক একটা নেটওয়ার্ক আছে। তার মানে এইটা হচ্ছে ধরো তোমার বাবার প্যান, এইখানে 4 থেকে 5টা ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড আছে। ঠিক আছে, ধরলাম যে এটা হচ্ছে মেশ টপোলজি। ঠিক আছে, ধরলাম এটা কি? এটা হচ্ছে মেশ টপোলজি। আচ্ছা, এরপরে ধরো আরেকটা নেটওয়ার্ক আছে যেটা হচ্ছে তোমার, এবং ধরলাম এটা হচ্ছে রিং টপোলজি, না সরি স্টার টপোলজি। ঠিক আছে, এই যে এইরকম 4-5টা নেটওয়ার্ক মিলে যখন তুমি বাসার মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করলা যাতে সবগুলা ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড হইতে পারে, তখন সেগুলা হয়ে গেল একটা ল্যান। তার মানে এইটা একটা প্যান, এইটা একটা প্যান। তবে আমি যখন পুরাটা নিয়ে চিন্তা করতেছি তখন এইটা হয়ে গেল একটা ল্যান। তাহলে প্যান আর ল্যান সম্পর্কে বুঝলা। এইবার এরকম 4-5টা ল্যান নিয়ে, এরকম 4-5টা বা 1000 বা 100 বা 1 কোটি ল্যান নিয়ে এরকম কি তৈরি হয়? একটা ম্যান, যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে এরকম একটা ম্যান তৈরি হয়। এর পরবর্তীতে অনেকগুলা ম্যান নিয়ে একটা কি তৈরি হচ্ছে? ওয়ান তৈরি হচ্ছে। অনেকগুলা ম্যান নিয়ে একটা ওয়ান তৈরি হচ্ছে। তাহলে এইখানে তোমার যা যা জানা দরকার ভাইয়া আমি সব বলে দিছি, তুমি জাস্ট এইখানে একটু মিলায় নাও। দেখো, প্রথমে বাস টপোলজি বলছে, পরে রিং টপোলজি বলছে, পরে স্টার টপোলজি বলছে, পরে ট্রি টপোলজি বলছে, এরপরে মেশ টপোলজি বলছে, এরপরে হাইব্রিড টপোলজি। আচ্ছা, হাইব্রিড টপোলজি নিয়ে একটু কথা বলা দরকার। হাইব্রিড মানে কি? সংকর। আমরা সংকর জাতি বা হাইব্রিড জাতি। হাইব্রিড মানে হচ্ছে একটার সাথে আরেকটা মিশানোর ফলে যে নতুন জিনিস তৈরি হয় সেই জিনিসটাকে বলা হয় হাইব্রিড জিনিস। যেমন আমরা জানি গাড়ি আসলে মোটামুটি 2 রকমের আছে। একটা হচ্ছে কি মেকানিক্যাল কার্স, যেখানে ইঞ্জিন ব্যবহার করা হয়। অন্যদিকে আরেকটা আছে ইভি বা ইলেকট্রিক ভেহিকেল,
যেখানে মোটর ব্যবহার করা হয়। কিন্তু তৃতীয় এক ধরনের গাড়ি আছে যেগুলাকে কি বলা হচ্ছে, যেগুলাকে বলা হচ্ছে হাইব্রিড কার। ওইখানে কি হচ্ছে, ওইখানে একই সাথে কম্বাসশন ইঞ্জিনও থাকতেছে আবার মোটরও থাকতেছে। অর্থাৎ ওই ধরনের গাড়িগুলো একই সাথে মোটরেও চলতে পারে এবং ইঞ্জিনের সাহায্যেও চলতে পারে। তার মানে হাইব্রিড মানে হচ্ছে যখন অনেক কিছু মিলে মিলে একত্রিত করে একটা নতুন কিছু তৈরি করা হয়। অর্থাৎ একটা হাইব্রিড টপোলজি হচ্ছে যেখানে অনেকগুলা টপোলজি একসাথে ইমপ্লিমেন্টেড হচ্ছে। যখন অনেকগুলা টপোলজি একসাথে ইমপ্লিমেন্টেড হচ্ছে তখন সেটাকে আমরা হাইব্রিড টপোলজি বলতেছি। ঠিক আছে, তাহলে হাইব্রিড টপোলজি সম্পর্কে যেহেতু জেনে গেলা, এবার দেখো বলছে যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে টপোলজির উপর পোস্টার তৈরি করো। তোমরা অনেকগুলা দলে বিভক্ত হবা, হওয়ার পরে বিভিন্ন টপোলজি নিয়ে এক একটা পোস্টার তৈরি করবা। তো এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা সেটা আমাকে জানাও, তাহলে আমি পরবর্তীতে অ্যাডভান্সড হই। এতক্ষণ আমরা কিভাবে বিভিন্ন টপোলজির মাধ্যমে নেটওয়ার্ক তৈরি হয় সেটা সম্পর্কে জানলাম। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে নেটওয়ার্কের আসলে ব্যবহারটা কি, আমি কেন নেটওয়ার্ক ব্যবহার করব, সেই সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। দেখো, নেটওয়ার্কের ব্যবহারের কথা যদি বলতেই হয় তাহলে দুইটা বিষয় আমরা আগের থেকেই বলছি। একটা হচ্ছে ডাটা কমিউনিকেশন, অর্থাৎ ডাটা বা তথ্যের আদান প্রদানের জন্য আমরা নেটওয়ার্ক ব্যবহার করি। আর আরেকটা হচ্ছে রিসোর্স শেয়ারিং, অর্থাৎ আমার কোনো রিসোর্স আছে, সেই রিসোর্সটা আমি কারোর সাথে শেয়ার করতে চাই, এর জন্য হচ্ছে আমি নেটওয়ার্ক ব্যবহার করি। তাহলে মোটামুটিভাবে দুইটা কি পয়েন্টস আছে, এছাড়াও কিছু কিছু পয়েন্ট আমাদের বইয়ে উল্লেখ করা থাকতে পারে, চলো সেগুলা দেখে নেই। তাহলে একটা কি, একটা হচ্ছে আমাদের ডাটা ট্রান্সমিশন, আরেকটা হচ্ছে রিসোর্স শেয়ারিং। ঠিক আছে, তারপরে দেখো এইখানে তোমাদের বইয়ে এগুলা কথাই কিছু আলাদাভাবে বলা আছে, এবং কিভাবে আমাদের ডাটাগুলোকে সিকিউরড রাখা যায় সে সম্পর্কে বলা আছে, এবং ড্রপ বক্সের কথা বলা আছে। দেখো, ড্রপ বক্স হচ্ছে একটা ফাইল শেয়ারিং সিস্টেম, যেখানে ক্লাউডের মধ্যে তোমার ফাইলগুলোকে তুমি আপলোড করে রাখতে পারবা এবং পরবর্তীতে ক্লাউডের থেকে তুমি যে কোনো জায়গা থেকে ওই ফাইলগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারতেছো। তাহলে ড্রপবক্স কী জিনিস ভাইয়া? ড্রপবক্স হচ্ছে এমন একটা সিস্টেম যেই সিস্টেমের মাধ্যমে তুমি হচ্ছে ক্লাউডে ডাটা স্টোর করে রাখতে পারতেছো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন পরবর্তী ধাপে চলে যাই। আচ্ছা, তাহলে ড্রপবক্সের পরে এখন দেখো এখানে উল্লেখ নেই এমন নেটওয়ার্কের 5টি ব্যবহার লেখো। এখানে উল্লেখ নেই এমন একটা নেটওয়ার্ক কি, এমন একটা নেটওয়ার্ক হচ্ছে উইন্ডোজের ফাইল শেয়ারিং সিস্টেম, যেইটা হচ্ছে আমার মোটামুটি সাম্বা প্রোটোকলে চলতেছে। ওই প্রোটোকলের মাধ্যমে তুমি একই নেটওয়ার্কের থাকা আন্ডারে থাকা উইন্ডোজ ডিভাইসগুলো থেকে একটা থেকে আরেকটা ফাইল শেয়ার করতে পারবা। এবং এটা কিভাবে করবা সেটা কিন্তু আমি একটা ডিফারেন্ট ভিডিওতে আলাদাভাবে অলরেডি দেখাইছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখো নাই তাদের জন্য কোনো সমস্যা নেই, তোমাদের জন্য আমি আরেকটা আলাদা করে ভিডিও বানাবো, যাও বলে দিলাম কিভাবে তুমি একই নেটওয়ার্কে থাকা উইন্ডোজ পিসিগুলোর মধ্যে ফাইল শেয়ার করতে পারবা, সেই সিস্টেমটা আমি তোমাদের দেখাই দেবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তীতে দেখো ই টিকিট রেটিনা স্ক্যান হবে, রেটিনা স্ক্যান আর ড্রপবক্স। দেখো ই টিকিট আর রেটিনা স্ক্যান ড্রপবক্স এগুলো নিয়ে কি বলছে। ই টিকিট হচ্ছে আমার টিকিট, কিন্তু সেটা ইলেকট্রনিক। এখন ই টিকিটের আসলে ব্যবহার কি ভাই? আমার আগে বাস বা ট্রেনের টিকিট কাটতে ট্রেন স্টেশন কাউন্টারে যাওয়া লাগতো, সেখানে হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকতো, তারপরে ট্রেনের টিকিট বা বাসের টিকিট পাইতো, কখনো কখনো পাইতো না। এখন এই ঝামেলাটা কমানোর জন্য সেটা অনলাইন ভিত্তিক সিস্টেমের মাধ্যমে করা হয়েছে। একটা নির্দিষ্ট ওয়েবসাইট হোস্ট করা হয়েছে, ওই ওয়েবসাইটে টিকিটগুলো ছাড়া হয় এবং যাদের যাদের যেখানে যেখানে যাওয়া দরকার তারা বাসায় ঘরে বসেই কিছু স্বল্প পরিমাণ চার্জের বিনিময়ে, যে চার্জটা আসলে ওয়েবসাইট হোস্টিংয়ের ক্ষেত্রে খরচ হচ্ছে, ওই চার্জের বিনিময়ে তারা আসলে টিকিটটা বাসা থেকেই কাটতে পারতেছেন। সো এটাই হচ্ছে আমাদের ই টিকিট। এবং রেটিনা স্ক্যান হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান সম্পর্কে আমরা অনেকেই জানি, যে কোনো কিছু পাসওয়ার্ড ব্যবহার করার পরিবর্তে এখন কিন্তু আমরা চাইলে আমাদের আঙ্গুলের ছাপ ব্যবহার করতে পারি। এবং এই জিনিসটাকে আরও একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে
রেটিনা বা চোখের আমাদের রেটিনা সবার আলাদা আলাদা হয়, সেই রেটিনাকে স্ক্যান করে সেটা কিন্তু ভেরিফাই করা যায়। তো এখানে সেই রেটিনা স্ক্যানের কথাই বলা হয়েছে। তারপরে দেখো নেটওয়ার্কের ব্যবহার সম্পর্কে আরও কিছু পয়েন্ট বলা হয়েছে, যেটা আমাদেরকে খুবই বাংলা কথা এগুলো আসলে পড়ার তোমার মানে রিডিং দিবা অবশ্যই, কিন্তু এখান থেকে আসলে বুঝার আলাদা করে কোনো কিছু নাই। এখানে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জিমেইল, ইয়াহু বা হটমেইলের ইমেইলের কথা বলা হয়েছে। ইমেইল কি? ইমেইল হচ্ছে একটা ইলেকট্রনিক মেইল সিস্টেম যেখানে তুমি কাউকে চিঠি পাঠাইতে পারবা, ঠিক আছে, যেখানে তুমি একটা নির্দিষ্ট ঠিকানা থেকে আরেকটা নির্দিষ্ট ঠিকানায় চিঠি পাঠাইতে পারবা। এই ঠিকানাগুলোকে বলা হচ্ছে মেইল অ্যাড্রেস, অর্থাৎ একটা নির্দিষ্ট মেইল অ্যাড্রেস থেকে আরেকটা নির্দিষ্ট মেইল অ্যাড্রেসে তুমি হচ্ছে চিঠি পাঠাইতে পারবা। ওকে, আচ্ছা। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম। এক্স এটার আগে নাম ছিল কি? এটা আগে ছিল হচ্ছে টুইটার, ঠিক আছে, এখন হয়ে গেছে এক্স। এখন এটা এক্স হয়েছে কেমনে? ইলন মাস্ক কিনে এটার নাম চেঞ্জ করে দিছে, ঠিক আছে, এক্স নাম আনা দিছে। আচ্ছা, তারপরে কি ইনস্টাগ্রাম, ইউটিউব, ড্রিবল, প্রিন্টারেস্ট, হাবি যাবে অনেক কিছু দেওয়া আছে, রেডিট, টিকটক, হোয়াটসঅ্যাপ, টুইচ, এগুলা। সো এগুলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং তোমরা অনেকে ভুল করো, ইউটিউবও কিন্তু একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, ঠিক আছে, ইউটিউবে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে অনেক বেশি পপুলার একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা অনেক সময় আমরা কি করি, ইগনোর করি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে। তারপর দেখো বলছে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারে কী কী সুবিধা পাওয়া যেতে পারে, এটা একটা তালিকা প্রস্তুত করো। এই জিনিসটা তোমরা নিজেরাই পারবা। আমাদের মেইন বিষয় ছিল হচ্ছে নেটওয়ার্কটা বোঝা, আমরা কিন্তু নেটওয়ার্কটা বুঝে ফেলেছি। এবার দেখো নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলো সম্পর্কে আমরা আগে আলোচনা করছি, তাও আরেকবার বলি। এক নাম্বারেই হচ্ছে আমাদের কম্পিউটার, নেটওয়ার্কের জন্য আমার কম্পিউটার লাগবে। দুই নাম্বার হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তিন নাম্বারে হচ্ছে ওয়্যার। চার নাম্বারে হচ্ছে রাউটার বা সুইচ বা হাব, সুইচ, হাব, তারপরে রাউটার, মডেম, এইগুলো হচ্ছে মোটামুটি নেটওয়ার্কের সংশ্লিষ্ট জিনিসপাতি। এই জিনিসপাতিগুলো সম্পর্কে আমরা জানবো। দেখো প্রথমে হাবের কথা বলা হয়েছে। এই হাবের মধ্যে এইটা হচ্ছে একটা RJ45 হাব। এই যে পোর্টগুলো আছে এগুলোকে বলা হয় RJ45 পোর্ট। আর এইটা হচ্ছে একটা ইউএসবি হাব। এখানে হাবের কাজ হচ্ছে সে একটা জিনিস সবগুলা ডিভাইসকেই পাঠায় দেয়, ঠিক আছে। সেন্ডার টু রিসিভারের ক্ষেত্রে ধরো তুমি একটা হাবের মাধ্যমে কাউকে কোনো তথ্য পাঠাইতে চাচ্ছ। ধরো তোমার হচ্ছে এটা নেটওয়ার্ক, এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক, এবং এই নেটওয়ার্কে একটা হাব আছে, এটা হচ্ছে হাব। এবং তুমি এই পিসি থেকে হাবে অনেকগুলা পিসি কানেক্ট আছে, ধরো যে 3টা পিসি কানেক্ট আছে, টোটাল হচ্ছে 4টা পিসি। এখন তুমি এই পিসি থেকে এই পিসিতে ডাটা ট্রান্সফার করতে চাচ্ছ, তো তোমাকে হাবের মধ্যে দিয়ে যাইতে হবে অবশ্যই। তুমি যখন হাবের মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার করবা, তখন যেটা হবে যে প্রথমে ডাটাটা তোমার পিসি থেকে হাবে গেল, যাওয়ার পরে হাব আসলে কোনো পিসিকে আইডেন্টিফাই করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট ও সবগুলো পিসিকেই ডাটাটা পাঠিয়ে দিবে। এবং এইখানে যে রিসিভার আছে সে আসলে দেখবে যে এই ডাটাটা আমার পিসিতে আসার কথা ছিল কিনা। সে এই ডাটাটা পড়বে, পড়ে দেখবে যে আমার পিসিতে আসার কথা ছিল কিনা। এই পিসিটা দেখবে যে হ্যাঁ এই ডাটাটা আমার পিসিতে আসার কথা, তার মানে এটা আমি রিসিভ করব। এই পিসি দেখবে না এই ডাটা আমার পিসিতে আসার কথা না, রিসিভ করব না, এই পিসিতে আসার কথা না, রিসিভ করব না। তার মানে এইভাবে হচ্ছে হাব কাজ করে, যেটা খুবই ইনএফিশিয়েন্ট। এখানে কেউ চাইলেই এই নেটওয়ার্কের মধ্যে সে কিন্তু হাবের থেকে ডাটাটা অ্যাক্সেস করতে পারে, যেটা কিন্তু খুবই আনসিকিউরড একটা ওয়ে, ইনসিকিউরড একটা ওয়ে। এই জন্য এখন আর হাব ব্যবহার করা হয় না, এখন হচ্ছে সুইচ ব্যবহার করা হয়। সুইচ কি করে ভাইয়া? সুইচ হচ্ছে ওর আন্ডারে থাকা সবগুলা ডিভাইসকে আলাদা আলাদা করে চিহ্নিত করতে পারে। এটা কিভাবে করে? সে আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে আলাদাভাবে চিহ্নিত করে, ঠিক আছে। তার মানে এই যে দেখো ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল এই নামে ডাকা হয়, ঠিক আছে। তাহলে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে সুইচ আসলে কি প্রত্যেকটা ডিভাইসকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে পারতেছে। এরপর আসতেছে হচ্ছে রাউটার। রাউটার কি করে? রাউটার হচ্ছে কোনো একটা নেটওয়ার্ককে বড় কোনো নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করে দেয়, ঠিক আছে, কোনো একটা নেটওয়ার্ককে বড় কোনো নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করে দিচ্ছে। তাহলে রাউটারের কাজ কি? রাউটার হচ্ছে আমাদের ইন্টারনেটের একটা মানে আমাদের নেটওয়ার্ক থেকে ইন্টারনেটের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এইখানে এই বিষয়গুলোই বলা হয়েছে, তোমরা রিডিং পড়লে সব বুঝবা। এবার দেখো হাফ সুইচ এবং রাউটারের মধ্যে পার্থক্য উপস্থাপন করো। এটা হচ্ছে তোমরা দলগত কাজ হিসেবে করে ফেলবা। এবং দেখো নোড, সুইচ, ম্যাক অ্যাড্রেস,
রাউটার, প্রোটোকল, ডাটা প্যাকেট এগুলো সম্পর্কে আমরা আগেই জানি। ঠিক আছে, নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরও কিছু যন্ত্রপাতি, এইখানে কার কথা বলা হয়েছে? মডেমের কথা বলা হয়েছে। তাহলে মডেম কি? দেখো মডেম হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটর, এই দুইটা শব্দ থেকেই মোডেম আসছে। এবং মোডেম হচ্ছে একটা ওয়্যারলেস প্রযুক্তি, যেই প্রযুক্তির মাধ্যমে ওয়্যারলেসলি ডাটা ট্রান্সমিশন করা যাচ্ছে। ঠিক আছে, এবং এইটা ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে। ঠিক আছে, তার মানে কি করতেছে? ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগন্যাল দরকার হয়। মডেম এমন একটি সিগন্যাল নেটওয়ার্ক যন্ত্র যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে, আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগন্যালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। অ্যাকচুয়ালি মডেম হচ্ছে রেডিও ওয়েভ ব্যবহার করে, আমি যতদূর জানি যে সে হচ্ছে রেডিও ওয়েভে কনভার্ট করে ফেলে, ডিজিটাল সিগন্যালকে রেডিও ওয়েভে কনভার্ট করে সে হচ্ছে নিকটবর্তী টাওয়ারে দেয় এবং টাওয়ার থেকে সেটা হচ্ছে ইন্টারনেটে কানেক্টেড হয়। ঠিক আছে, সো এটাই হচ্ছে মেইন কাহিনী। এরপর দেখো ডিজিটাল সাবস্ক্রাইব লাইন বা ডিএসএল আগে যেটা ব্যবহার করা হইতো, এছাড়া প্রচুর পরিমাণে ওয়াইফাই মডেম ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এই যে দুই রকমের মডেম দেখানো হয়েছে। ওকে, এগুলো হচ্ছে ল্যান্ড কার্ড। আচ্ছা, ল্যান্ড কার্ড কী জিনিস? ল্যান্ড কার্ড হচ্ছে ওই যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এগুলোই হচ্ছে ল্যান্ড কার্ড, যেগুলোর মাধ্যমে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কে কানেক্টেড হইতে পারি। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ল্যান্ড কার্ড। সো এরপরে হচ্ছে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার। তাইলে স্যাটেলাইট কি ভাইয়া? স্যাটেলাইট হচ্ছে যে আমার নেটওয়ার্কে কানেক্টেড হওয়ার জন্য একটা ওয়্যারলেস সিস্টেম, যেই সিস্টেমের মাধ্যমে একটা এক প্রান্ত থেকে আমি আরেক প্রান্তে খুব দ্রুত তার ডাটা ট্রান্সমিট করতে পারবো, এটাই হচ্ছে আমার মডেম, স্যাটেলাইট। এখন স্যাটেলাইট আরও একটু সুন্দর করে বললে, স্যাটেলাইট হচ্ছে কৃত্রিম উপগ্রহ। পৃথিবীকে কেন্দ্র করে বা যে কোনো গ্রহকে কেন্দ্র করে যারা ঘুরে তাদেরকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি উপগ্রহ। স্যাটেলাইট হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এর জন্য স্যাটেলাইটকে উপগ্রহ বলা হয়। এবং এটা যেহেতু মানুষ বানিয়েছে তাই কৃত্রিম উপগ্রহ বলা হচ্ছে। এবং স্যাটেলাইটগুলোর কাজই হচ্ছে তারা বিভিন্ন ক্যালকুলেশন করে ডাটা ট্রান্সমিশনের কাজে ব্যবহৃত হয়, তাদের কাজই হচ্ছে ডাটা আদান প্রদান করা। অন্যদিকে অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের তার, যেই তারের মধ্যে খুবই সূক্ষ্ম ও চিকন সরু কাচের নল থাকে, যেই কাচের নলের মাধ্যমে আলোক সিগন্যাল বা ইলেকট্রিক্যাল সিগন্যাল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে কি করা হয়? ট্রান্সমিট করা হয়। এবং যখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে ট্রান্সমিট করা হচ্ছে তখন কি ডাটাটা কিন্তু আলোর বেগে যাচ্ছে। এবং আলোর বেগে যাওয়ার মানে কি ভাইয়া? আলোর বেগে যাওয়া মানে হচ্ছে এটা ফাস্টেস্ট ওয়েতে যাচ্ছে, তাই না? এটা ফাস্টেস্ট ওয়েতে যাচ্ছে। সো এইখানে দেখো একটা স্যাটেলাইটের ছবি দেওয়া আছে এবং স্যাটেলাইট কিভাবে কাজ করে সেগুলা কিন্তু বলা হয়েছে, এবং লাস্টে অপটিক্যাল ফাইবারের কথাও বলা হয়েছে। এইখানে 2018 সালের 12 মেতে যে আমাদের বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটা গেছে এটা সম্পর্কেও বলা হয়েছে। তাহলে এই যে দেখো সিএমই উই5 সাবমেরিন কেবল, দেখো বাংলাদেশে যে সাবমেরিন কেবল আছে, বাংলাদেশে হচ্ছে দুইটা সাবমেরিন কেবল ঢুকছে। ঠিক আছে, সিএমই উই4 আর সিএমই উই5 মনে হয়। দেখো স্যাটেলাইট সিগন্যাল আলোর বেগে যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবার ভেতর দিয়ে যেতে হয় বলে সেখানে আলোর বেগ 1/3 কম। এইখানে ভাইয়া কি হচ্ছে? ওই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা ব্যাপার আছে না, এটার কারণে আলোর বেগ 1/3 হয়ে যায়। ঠিক আছে, তারপরেও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠারে অপটিক্যাল ফাইবারের সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়। কারণ কি? কারণ 36,000 কিলোমিটার দূরে স্যাটেলাইটে সিগন্যালটি গিয়ে আবার ফিরে আসতে হয় না। এখানে যেটা বুঝাইছে ভাইয়া সেটার মানে আমি তোমাকে বুঝাই। সেটা মানে হচ্ছে, ধরো তুমি এইখানে একটা রাউন্ডের কথা চিন্তা করো, এইটার চারপাশে যদি একটা স্যাটেলাইট ঘুরতে থাকে, ধরো এটা হচ্ছে স্যাটেলাইট, তখন এইখান থেকে প্রথমে 36,000 কিলোমিটার যাইতে হয়, পরে আবার 36,000 কিলোমিটার এদিক দিয়ে চলে আসতে হয়। তো এইখানে যাইতে একটা সময় লাগে, আবার আসতে একটা সময় লাগে। তো এইখানে কিন্তু আমার ডাটাটা আসলে দুইবার ট্রাভেল করতেছে। কিন্তু অন্যদিকে আমি যদি অপটিক্যাল ফাইবার দিয়ে দেই তাহলে কিন্তু ডাটাটা এইভাবে যাচ্ছে, এবং এইভাবে যাইতে আলোর বেগে 1/3 কম সময় লাগলেও তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে এইখানে আসলে কম সময় লাগতেছে। তার মানে দ্রুততম কাজের ক্ষেত্রে আমি অপটিক্যাল ফাইবার ব্যবহার করতেছি। তাহলে স্যাটেলাইট আর অপটিক্যাল ফাইবারের মধ্যে কোনটা বেশি কার্যকর সেটা নিয়ে যদি বিতর্ক করি তাহলে অবশ্যই আমরা অপটিক্যাল ফাইবারের কথা বলবো। কেন? কারণ অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা ডিরেক্ট মানে ওয়্যারলেস প্রযুক্তি না, ওয়্যার্ড প্রযুক্তি, এবং আমরা জানি ওয়্যার্ড সংযোগে কিন্তু নয়েসের পরিমাণ ওয়্যারলেসের চেয়ে অনেক বেশি কম থাকে। এজন্য এটা এফিশিয়েন্ট এবং এটা কিন্তু দ্রুততর কার্যকর। ঠিক আছে, এর জন্য সব দিক দিয়ে মিলিয়ে আমরা বলতে পারি যে অপটিক্যাল ফাইবার ইজ এ বেটার সলিউশন, এবং এটার কিন্তু খরচও কম, এটার কিন্তু
খরচও কম। তাহলে জিও স্টেশনারি আর ইনফ্রারেড নতুন দুইটা শব্দ শিখছি। ইনফ্রারেড হচ্ছে এক ধরনের আলোক তরঙ্গ, আর জিও স্টেশনারি মানে যেটা আসলে পৃথিবীর উপরে আর নড়ে না। তার মানে কি? তার মানে পৃথিবীর যে নিজস্ব বেগ আছে এই বেগের সমান বেগে সে ঘুরতে থাকে। ঠিক আছে, এখন ধরো এটা ব্যাপারটা একটু সুন্দর বোঝানো যায়। ব্যাপারটা হচ্ছে ধরো এইটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, আর এইটা হচ্ছে স্যাটেলাইটের কক্ষপথ। এখন তুমি চিন্তা করে দেখো, যদি এই স্যাটেলাইটের কক্ষপথটা পৃথিবীর এই পৃথিবীর নিজস্ব একটা বেগ আছে, সেই বেগে যদি এই স্যাটেলাইটটাও ঘুরতে থাকে, তাহলে কিন্তু পৃথিবীর এই জায়গা থেকে সারা জীবন, কারণ এই জায়গাটাও কিন্তু ঘুরতে থাকবে, তখন এই জায়গাটা একটা 5 ঘন্টা পরে এখানে আসবে, স্যাটেলাইটটাও 5 ঘন্টা পরে এখানে আসবে। তার মানে এই নির্দিষ্ট জায়গা থেকে সব সময় মনে হবে যে স্যাটেলাইটটা মনে হয় ঠিক মাথার উপরেই আছে, এটা আর কখনো নড়তেছে না। কিন্তু প্রকৃতপক্ষে স্যাটেলাইটটা কিন্তু একটা নির্দিষ্ট বেগে ঘুরতেছে। তাহলে এই যে যে একটা ব্যাপার আসতেছে পৃথিবী থেকে, এটা মনে হচ্ছে যে পৃথিবীর সাপেক্ষে এর কোনো গতি নাই। কারণ কি? পৃথিবীর গতি এবং স্যাটেলাইটের গতি দুইটাই সমান। এজন্য এটাকে জিও স্টেশনারি, স্টেশনারি মানে স্থির, জিও মানে পৃথিবী, পৃথিবী থেকে স্থির মনে হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। সো এই ছিল হচ্ছে আমাদের অধ্যায়। আশা করি তোমরা এই অধ্যায়ের কী কনসেপ্টগুলো যেগুলো তোমার জানা প্রয়োজন সেগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী পার্টে এখন অনুশীলনী নিয়ে আলোচনা করব।